জি স্যার, শোনা যাচ্ছে। জি, আপনারা 2টা মিনিট একটু হোল্ড করেন, হ্যাঁ?
কোশ্চেনটা তো সবাই মোটামুটি বুঝছিলেন, তাই না? জি স্যার। কোশ্চেন নিয়ে তো আর কোনো প্রবলেম নাই, আছে? যাই হোক, আমি একটু গল্পটা বলে দিই। সেটা হচ্ছে, আমাদের এই জায়গায় দুটো পার্টি ছিল। একটা ছিল ক্যাটারপিলার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, যারা ছিল লেসর, এবং স্টার্লিং কনস্ট্রাকশন কর্পোরেশন, যারা ছিল লেসি। এবং সেটা কন্ট্রাক্টটা হয়েছিল জানুয়ারির 1 তারিখ 2014 সাল। এবং সেই জায়গায় একটা স্টার্লিং কোম্পানি একটা ফ্রন্ট এন্ড লোডার সে নিয়েছিল। আহ, এবং সেটা স্টার্ট হয়েছিল জানুয়ারি 1, 2014। প্রভিশনগুলোর মধ্যে ছিল সে এনুয়াল রেন্টাল দিবে 25,881 টাকা 82 পয়সা, এবং এর মধ্যে 2,000 টাকা এক্সিকিউটিভ কস্ট, যেটা ইনক্লুডেড আছে। এবং এই টাকাটা দেওয়া হইতো প্রত্যেক বৎসরের শুরুতে, যে কারণে ব্র্যাকেটে লেখা ছিল এনুইটি ডিউ বেসিস। যে অ্যাসেটটা সে লিজ নিয়েছিল তার ফেয়ার ভ্যালু ছিল 1 লাখ টাকা। এটার কোনো রিনিউয়াল অপশন ছিল না। এবং স্টার্লিং এর ইনক্রিমেন্টাল বোরোইং রেট ছিল 11%। আর ক্যাটারপিলারের রেট অফ রিটার্ন ছিল 10%। এই ক্যাটারপিলারের রেটটা আবার স্টার্লিং জানতো। এই এতটুকু ছিল হচ্ছে আমাদের মূলত গল্পটা। এখন এইটা থেকে আমাদের যেটা করতে হবে, প্রথম ডিসিশন ছিল যে এটা কোন ধরনের লিজ। কারণ আমরা দেখেছিলাম যে লেসির পয়েন্ট অফ ভিউ থেকে লিজটা দুই ধরনের। আইদার এটা হবে ক্যাপিটাল লিজ অথবা হবে অপারেটিং লিজ। তো কিভাবে বুঝবো? তখন আমরা বলছিলাম যে স্যার, 4টা কন্ডিশন থাকবে। 4টা কন্ডিশনের মধ্যে কি? 1 নম্বরে হচ্ছে ট্রান্সফার অফ ওনারশিপ, সেকেন্ড হচ্ছে বার্গেইন পারচেজ অপশন, থার্ড হচ্ছে আপনার লিজ টার্ম ইজ গ্রেটার দেন ইকুয়াল 75% অফ দ্য ইকোনমিক লাইফ অফ দ্য অ্যাসেট, অ্যান্ড লাস্ট ওয়ান কি ছিল? প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু কস্টের 90% এক্সিড হতে হবে। present value of lease payment is greater than equal 90% of the fair value of asset। এই 4টা কন্ডিশন। ওকে, ফাইন। আমরা এই জায়গায় 4টা কন্ডিশনে দেখিয়েছি। দেখা গেল 1 নাম্বার কন্ডিশন, 2 নাম্বার কন্ডিশন বলছে যে না, এটা ফিল আপ করে না। বাট না করলে আমাদের থার্ড কন্ডিশনে যেতে হবে। থার্ড কন্ডিশনে বলতেছে হ্যাঁ, এটা ক্যাপিটাল লিজ, যেহেতু অ্যান্সার ইয়েস। তাহলে এটা থেকে আমার শেষ হয়ে যেতে পারে। 4 নাম্বারটা না করলেও হয়, আবার কেউ যদি 3 নাম্বার না করে শুধু 4 নাম্বার করেন তাহলেও হবে। মূল কথাটা হচ্ছে নেচার অফ দ্য লিজ কি, সেই অ্যান্সারটা দেয়া। তাহলে এটা প্রথমেই আমরা লিখে নিয়েছি, দিস ইজ ক্যাপিটাল লিজ। এইটুক নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলেন। এই এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম? নাই। এখন আসেন, আমি কি করব? প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করব। প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন। প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করব? 1 নাম্বার কথা হচ্ছে, কোন টাকাটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব? কেউ একজন যদি বলেন। স্যার কিস্তির টাকাটা। রেন্টাল পেমেন্টের যেটা। হ্যাঁ, কিস্তি ছিল 25,981, তাই না? 25,981 টাকা 62 পয়সা। আচ্ছা, এখন এটাকে কি আমি কনভার্ট করে ফেলবো প্রেজেন্ট ভ্যালুতে? কিস্তি না কি স্যার। 25,982 টাকা? নো স্যার, এক্সিকিউটিভ কস্টটা মাইনাস করতে হবে। ভেরি গুড। তাহলে এটা থেকে আমার এক্সিকিউটিভ কস্ট মাইনাস করব, করলে কত টাকা থাকবে? 23,982 টাকা 62 পয়সা। স্যার, আমি কিস্তির টাকা পেয়ে গেছি। এখন আমার বলা ছিল এরকম, ফাইন্যান্সে আমরা দেখেছিলাম যে একই পরিমাণ টাকা ওভার দ্য পিরিয়ড যদি হয় তখন এটা হয় এনুইটি। তাহলে আমি প্রেজেন্ট ভ্যালু এনুইটি কনভার্ট করব। আবার এই টাকাটা যদি বছরের শুরুতে দেয়া হয় তাহলে হয়ে যায় এনুইটি ডিউ। ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, এখন ডিসকাউন্ট রেট কত হবে? কত পার্সেন্ট দ্বারা ডিসকাউন্ট করতে হবে? স্টার্লিং এর ইনক্রিমেন্টাল বোরোইং রেট ছিল 11%। আর বলা ছিল যে ক্যাটারপিলারের রেট অফ রিটার্ন 10%, আবার যেটা স্টার্লিং জানতো। তাহলে এই কন্ডিশনে কি বলা ছিল? বলা ছিল যদি দুইটা জানি তাহলে
তাহলে যেটা কি- ছোট সেটা ইউজ করতে হবে। এটা ছোট, তাহলে ছোট কত ছিল? ছোট 10%। তার মানে 10% রেটে এনুইটি ডিউ বেসিসে আমাকে কনভার্ট করতে হবে। এতটুকু কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন আসেন, এটা মোটামুটি বুঝে যাবেন। এই যে দেখেন পেমেন্ট 25,982 টাকা 62 পয়সা, 2,000 টাকা মাইনাস করলাম, এটা চলে আসলো। এখন ফ্যাক্টর 10% 5 বছর, এই ফ্যাক্টরটা হচ্ছে, এখন বলতে পারেন যে স্যার এই 4.16986 কোত্থেকে পেলাম? স্যার এইটা পেলাম হচ্ছে ওই যে টেবিল থেকে, এনুইটির টেবিল ছিল না বইতে, জি স্যার। ওই টেবিল থেকে আমি এই ফ্যাক্টরটা নিয়ে আসতে হবে। কেউ যদি এটা পার্সোনালি না বুঝেন, ক্লাসে আমাকে দেখাবেন, আমি বই থেকে বের করে দিব। এটা দ্বারা গুণ করলে প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলাম। ফেয়ার ভ্যালু কত ছিল? 1 লাখ। 1 লাখ 1 টাকা। লাখ। প্রেজেন্ট ভ্যালু কত আসছে? 1 লাখ। 1 লাখ। তাহলে এটা কি 90% এর বেশি না কম? বেশি স্যার, 90% এর বেশি। বেশি। তার মানে এটা কি হবে? ক্যাপিটাল লিজ। অ্যান্সার পেয়ে গেলাম। আবার আরেকটা জিনিস বলছিলাম, আরেকটা জিনিস মনে রাখেন, অ্যাসেট এবং লাইবিলিটি কিভাবে রেকর্ড করবেন? বলা হয়েছিল প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট, যে প্রেজেন্ট ভ্যালুটা বের হলো, আর ফেয়ার ভ্যালু, এই দুটার মধ্যে যেটা কম সেই মূল্যে আপনাকে রেকর্ড করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলেন, আমি তো সব বের করে ফেললাম, এখন তাহলে লেসি জার্নালটা কি দিবে? তার কাছে একটা অ্যাসেট আসছে, ইকুইপমেন্ট আসছে, ফ্রন্ট এন্ড লোডার, তাহলে সে জার্নালটা কি দিবে? তার কাছে যদি ইকুইপমেন্ট আসে, তাহলে অ্যাসেট বাড়লো, অ্যাসেট বাড়লে কি হয়? ডেবিট। তাহলে লিজ ইকুইপমেন্ট ডেবিট, আর এই টাকাটা কি ওভার দ্য পিরিয়ড, অর্থাৎ 5 বছর পর্যন্ত তাকে পে করতে হবে, তাহলে লিজ লাইবিলিটি ক্রেডিট। 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 এটা কি সবাই বুঝছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে লেসর কি জার্নালটা দিবে একটু বলেন। ক্যাশ ডেবিট আর লিজ রিসিভেবলস। আরে ভাই, ক্যাশ আসলো কোত্থেকে? আপনি এই জায়গায় বললেন লেসির ক্ষেত্রে যে সে টাকা দিতে পারে নাই, সে পেয়েবল, তাহলে তার জন্য যদি পেয়েবল হয়, আমার জন্য ক্যাশ হয় কেমনে? তার স্যার রিসিভেবলস হবে, receivable। রিসিভেবলস হবে স্যার। তাহলে লিজ লিজ রিসিভেবল রিসিভেবল দেবে। আর ইকুইপমেন্ট অ্যাকাউন্ট equipment কত টাকায় রেকর্ড করবেন সেটা? 1 লাখ টাকা। ভেরি গুড। এখন আসেন, এই যে মোটামুটি আপনারা বুঝতে গেছেন। আচ্ছা, এইটুক দেখার দরকার নাই, এইটুক দেখেন, এইটুক বুঝছেন কিনা লেসির পয়েন্ট অফ ভিউ থেকে? আমি দুইটাই একসাথে করিয়েছি, এইটুক বুঝছেন কিনা? জি স্যার। লিজ ইকুইপমেন্ট ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, এক নাম্বার। এটা কিন্তু দেখেন, প্রথমে যেটুকু অ্যান্সার দেখাইলাম যে এটা কি ক্যাপিটাল লিজ না অপারেটিং লিজ, এটাতে থাকবে 2 মার্কস। প্রথম জার্নালটা, এটার জন্য থাকবে 2 মার্কস। তার মানে আপনি জার্নাল পারবেন, প্রবলেমটা কোথায়? কত টাকা লিখবেন। এখন আসেন, স্টার্লিং কি করলো? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন? স্যার এই রেকর্ডটা কি স্যার ফেয়ার ভ্যালুতে করা লাগবে নাকি স্যার হচ্ছে যে ভ্যালুটা দেওয়া পড়ে ওটা? এটা কি বলছিলাম, কারো কি মনে আছে? বলছিলাম যে ভ্যালুতে কম হবে সেটা। না, বলছিলাম ফেয়ার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু, এই দুইটার মধ্যে যে অ্যামাউন্টটুকু কম হবে সেই কম অ্যামাউন্টে রেকর্ড করতে হবে। দুইটার মধ্যে যেটা কম, প্রেজেন্ট ভ্যালু কম হলে প্রেজেন্ট ভ্যালু রেকর্ড করব, আর যদি এই ফেয়ার ভ্যালু কম হয় তাহলে ফেয়ার ভ্যালুতে রেকর্ড করব। স্যার ফেয়ার ভ্যালু কম হওয়ার কোনো ইয়ে আছে? কম হতে পারে ফেয়ার ভ্যালু? হ্যাঁ, কম হইতে পারে, ফেয়ার ভ্যালু কম হইতে পারে। ফেয়ার ভ্যালু কম হবে কখন? তখন আপনার একটা গেইন ক্রিয়েট হবে। গেইনটা কি রকম? যেরকম অ্যাসেটের মার্কেট ভ্যালু হয়তো বা আছে 1,000 টাকা, এখন যেহেতু ওভার দ্য পিরিয়ড টাকা নিচ্ছেন, আপনি এটারে ধরছেন যে 1,100 টাকা, তাহলে 100 টাকা আপনার গেইন। বুঝতে পারছেন কতটা? স্যার তখন তো স্যার গেইনটা আলাদা করে দেখাইতে হবে না? সেটা তো, সেটা দেখাইতে হবে। সেটা কে দেখাবে? সেটা দেখাবে লেসর। লেসি তো আর দেখাবে না, লেসি তো আর জানে না। জি স্যার। আর আপনার গেইনের জায়গায় তো আপনি যাচ্ছেন না,
আপনি কি করতেছেন, লেসির ক্ষেত্রে বলতেছেন যে এটা কম, সেটা দয়া খাওয়ানো হবে। এখন ফেয়ার ভ্যালু যদি কম হয় সমস্যা তো নাই। ফেয়ার ভ্যালু কম হওয়া মানে কি, মার্কেট ভ্যালু কম হওয়া। আপনি তো, আপনার তো গেইন লস আপনার ক্যালকুলেশন করতে হবে, আপনি লেসি হিসেবে তো আপনি ক্যালকুলেশন করবেন না, করবেন? আপনি বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে আসছেন, এটা তার পারচেজ প্রাইস ছিল কম, সে অনেক বেশি দামে বিক্রি করতেছে, অনেক লাভ করছে, লাভটা কি আপনি বায়ার হিসেবে কখনো আপনার অ্যাকাউন্টে দেখাবেন? না স্যার, এটা লেজর দেখতে হবে স্যার। আমি সেটাই বলতেছি, তাহলে তো এটা আপনার বিষয় না এখন। ঠিক আছে, এতটুকু কি বুঝা গেছে? হুম। জি স্যার। আচ্ছা, এখন আসেন, বলছিল প্রত্যেক মাসের শুরুতে বছরের শুরুতে পেমেন্ট করে, তাহলে 2014 সালের জানুয়ারির 1 তারিখে একটা পেমেন্ট দিয়েছে, ক্যাশ পেমেন্ট। ক্যাশ যদি চলে যায় তাহলে ক্যাশ কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট। ক্রেডিট ভেরি গুড। আচ্ছা, যদি ক্যাশ টাকা দেন তাহলে লাইবিলিটি বাড়বে না কমবে? কমবে। কমে যাবে। লাইবিলিটি কমলে কি হয়? ডেবিট। তাহলে জার্নালটা কি দাঁড়ায়? লিজ লাইবিলিটি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ভেরি গুড। এই জায়গায় কম্পাউন্ড এন্ট্রি দিছে, ঠিক আছে? আপনি শুধুমাত্র এইটুক দেখবেন, লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন আপনি বলবেন যে স্যার তাহলে বাকি 2000 টাকা কি? 2000 টাকার ব্যাখ্যাটা দিই। সে 25,000 টাকা দিচ্ছিল না, 25,981 টাকা 82 পয়সা 62 পয়সা। এই 2000 টাকা ছিল প্রপার্টি ট্যাক্স। প্রপার্টি ট্যাক্সটা কি? একটা এক্সপেন্স না? জি স্যার জি স্যার। এক্সপেন্স যদি বাড়ে তাহলে কি হয়? ডেবিট ডেবিট। ডেবিট। তাই এখন তাহলে আপনি জার্নালটা আলাদা করে দিতে পারতেন, প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর দুইটাকে যেহেতু দুইটার ক্রেডিটেই ক্যাশ, এই জন্য দুইটা জার্নালকে যখন আমরা একসাথে করে ফেলি এটাকে বলে কম্পাউন্ড এন্ট্রি। নাম শুনছেন না? স্যার জি স্যার। হ্যাঁ, এখন তাহলে আমরা একসাথে দিয়ে দিলাম, এই ক্যাশ 25,981 টাকা 62 পয়সা দিলাম, আর এর থেকে 23,981 টাকা কমে গেল লাইবিলিটি, আর 2000 টাকা কমে গেল প্রপার্টি ট্যাক্স। স্যার, ক্লিয়ার? এই জার্নালটুকু কি সবাই বুঝছেন? না বুঝলে কোশ্চেন করেন। স্যার এই প্রপার্টি ট্যাক্সটা কি স্যার একদম 5 বছর যাবত দিতে থাকবো স্যার, নাকি স্যার 1 বছরই দিব? না না, প্রতি বছরই দিব, এটা প্রতি বছর দিতে হবে। সাউন্ডটা কমে গেল কেন? আচ্ছা, প্রতি বছর এটা আমাদের দিতে হবে। প্রপার্টি ট্যাক্স তো যতদিন প্রপার্টি থাকবে ততদিন ট্যাক্স দিতে হবে। ওকে, এখন এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলতে পারেন। যদি কেউ মনে করেন যে স্যার আমি বুঝি নাই, হ্যান্ড রেজ করছেন 113, বলেন। স্যার ভুলে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে ধরে নিলাম আপনারা এটা বুঝে গেছেন। আসেন, এটাকে বলা হচ্ছে অ্যামোর্টাইজেশন শিডিউল, লোন অ্যামোর্টাইজেশন শিডিউল বা লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল। জিনিসটা কি স্যার? স্যার আমি এই জায়গায় যখন জার্নাল দিলাম ঠিক এই জায়গাটাতে আসেন, এই যে লিজ লাইবিলিটি 1,00,000 টাকা না? জি স্যার। আচ্ছা, আপনি প্রতি বছর কত টাকা করে দিবেন? 25,000 টাকা করে দিবেন। এখন এই 25,000 টাকা করে দিয়ে কিভাবে 1,00,000 টাকা আপনি দিয়ে দিচ্ছেন সেটার একটা শিডিউল দেখাবেন। এখন আপনি আমার কাছে বলেন, ওই যে আপনি যে ডিসকাউন্ট করলেন 10% দ্বারা, ডিসকাউন্ট করছিলেন না? জি স্যার। আচ্ছা, এই 10%টা কি ছিল? স্যার বরোইং রেট। হ্যাঁ, বোরোইং রেট। কিন্তু এই 10%টাকে কি বলে? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। নর্মাল কথা হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা, তাহলে ইন্টারেস্ট কেন বলি? দেখেন, একটা সহজ জিনিস চিন্তা করেন, আপনি ব্যাংকে 1,00,000 টাকা রাখছেন, 1 বছর পরে 1,10,000 টাকা দিবে। কেন দিবে 1,10,000 টাকা আপনারে? ইন্টারেস্ট ইন্টারেস্টটা কেন দিবে? আমার টাকা সে ইউজ করছে স্যার এটা হচ্ছে ভ্যালু অফ টাইম। টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু। ভ্যালু অফ ওকে, মানি। এটার আরেকটা জিনিস আমি বলি, সেটা কেন দেয়। এই ইন্টারেস্ট রেট, ঠিক আছে, কথাটা সত্য আপনাদের, ইন্টারেস্ট রেটটা কিভাবে আসে সেটা মূলত হয় হচ্ছে ইনফ্লেশন থেকে, আরো অনেক কিছু আছে, কস্ট অফ ইনভেস্টমেন্টও আছে। এখন কথা হচ্ছে ইনফ্লেশন জিনিসটা কি? আমি আজকে 1 কেজি চাল কিনি 50 টাকা দিয়ে, আমি
100 টাকা দিয়ে, আমি 1 বছর পরে 1 কেজি চাল কিনি 110 টাকা দিয়ে, তাহলে 10 টাকা হচ্ছে ইনফ্লেশন। টাইম ভ্যালু অফ মানিতে বলতেছে ভাই আপনার টাকার ভ্যালু কমে, তাহলে কি করবেন আপনি? আমার কাছে যে আমি যে 1 লাখ টাকা রাখলাম ব্যাংকে, তাহলে এই টাকাটা আমি 1 বছর পরে এমন টাকা দিতে হবে যেটা দিয়ে আমি একই পরিমাণ জিনিস পারচেজ করতে পারি। দ্যাট মিনস ইন্টারেস্টটা একটা পার্ট হচ্ছে ইনফ্লেশন। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে সে যে এই যে 10% করে আমি এটাকে ডিসকাউন্ট করেছি, দ্যাট মিনস 10% করে ইন্টারেস্ট এটার মধ্যে অ্যাড হয়েছে। তাহলে আমার এই যে 23,981 টাকা, এই টাকার মধ্যে একটা পোর্শন থাকবে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর একটা পোর্শন থাকবে কি ইন্টারেস্ট। ইন্টারেস্ট। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বললাম এটা একটু দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেখেন 1/1/2014 আপনার লাইবিলিটি কত ছিল? যেরকম ফার্স্ট যে জার্নালটা দিলেন যে লিজ ইকুইপমেন্ট ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, তাহলে লাইবিলিটি হিসেবে কত টাকা ক্রিয়েট করলেন? 1 লাখ। 1 লাখ। এটা কি সবাই বুঝছেন? জি। আচ্ছা, এখন এই 1 তারিখে আরেকটা জার্নাল দিয়েছিলেন, দেখেন এই যে 1 তারিখে আরেকটা জার্নাল দিয়েছিলেন। কি জার্নাল? প্রপার্টি ট্যাক্স ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, ক্যাশ ক্রেডিট 25,000 টাকা। কত তারিখে দিচ্ছেন? 1/1/2014 তারিখে না? জি স্যার। এই আসেন এখন 1/1/2014 এই 25,981 টাকা দিলাম, এর 2,000 টাকা ছিল এক্সিকিউটিভ কস্ট, এই ডেটে কোনো ইন্টারেস্ট নাই, তাহলে আমার লাইবিলিটি ডিডাক্ট হচ্ছে 23,981 টাকা 62 পয়সা। আর তাহলে এই টাকাটা যদি 1 লাখ টাকার থেকে যদি আমি 23,981 টাকা 62 পয়সা মাইনাস করি, আমার থাকবে হচ্ছে 76,080 টাকা 18 টাকা 38 পয়সা। বুঝতে পারছেন? জি স্যার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? নাই স্যার। তাহলে এখন আসেন এর পরেরটাতে। এর পরের বছর 1/1/2014 চলে গেছে 15-তে। ইন্টারেস্ট কখন দিব? যে তারিখে আমি কন্ট্রাক্ট করলাম ওই তারিখে যদি টাকা দিয়ে দিতাম কোনো ইন্টারেস্ট দিতে হইতো না। যেহেতু 1 বছর পরে দিচ্ছি, তাহলে 1 বছরের ইন্টারেস্ট দিতে হবে। তাহলে প্রতি বছরই তো আপনি 25,981 টাকা 62 পয়সা দিবেন, দিলেন। এটার থেকে এক্সিকিউটিভ কস্ট মাইনাস করেন 2,000 টাকা করলাম। 10% কিসের দিবেন? 1 লাখ টাকার দিবেন, লাইবিলিটির উপর। বাকি রিমেইনিং অ্যামাউন্টের উপর দিবেন। রিমেইনিং। হ্যাঁ, রিমেইনিং কত ছিল? 76,018 টাকা 38 পয়সা। তাহলে 76,018 টাকা 38 পয়সার 10% হচ্ছে 7,601 টাকা 84 পয়সা। ক্লিয়ার? তাহলে 25,000 থেকে প্রথম মাইনাস করেন 2,000, তারপরে মাইনাস করেন ইন্টারেস্ট 7,601 টাকা, এই দুইটা মাইনাস করলে থাকে হচ্ছে 16,379 টাকা 78 পয়সা। দেখেন এটা বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লাইবিলিটি কমতেছে। লাইবিলিটি ছিল হচ্ছে 76,018 টাকা 38 পয়সা। এটা থেকে আমি যদি কারেন্ট ইয়ারের লাইবিলিটি এই 16,379 টাকা 78 পয়সা মাইনাস করি, তাহলে থাকে হচ্ছে 59,638 টাকা 60 পয়সা। বুঝে গেছে? ওকে, নেক্সট কে বলতে চাচ্ছেন বলেন? 2016 সালের এন্ট্রিটা কে বলতে পারবেন? কেউ একজন বলেন যিনি বুঝছেন। 15 পর্যন্ত আমি বুঝাইলাম, 16 সালেরটা একটু বুঝাই দেন যে কিভাবে আমার ইন্টারেস্টটা আসলো, লিজ লাইবিলিটিটা কত হইলো, পারবেন না কেউ? স্যার এই যে 59,638 টাকার উপরে এবার ইন্টারেস্ট ধরতে হবে। কত পার্সেন্ট? স্যার 10%। 10%, 5,963 টাকা 86 পয়সা। আমার ইনস্টলমেন্ট দিচ্ছিলাম কত? 25,981 টাকা 62 পয়সা। এক্সিকিউটিভ কস্ট 5 বছরের সমান 2,000 টাকা করে। তাহলে এই 4,162 টাকা আর 2,000 টাকা, এই দুটা 25,000 থেকে মাইনাস করলে থাকে হচ্ছে 19,819 টাকা। এটা যদি আপনি 41,000 থেকে মাইনাস করেন তাহলে থাকে 21,801 টাকা 30 পয়সা। সবাই বুঝছেন এটা? স্যার বুঝছেন? এখান দিয়ে আরেকবার
আবার কেন? 25,000 টাকা ইনস্টলমেন্ট, এর 2,000 টাকা হচ্ছে এক্সিকিউটরি কস্ট। আর আপনি বলতে পারেন স্যার 4,162 টাকা থেকে আসলো? এটা হচ্ছে এই লিজ লাইবিলিটি ছিল 41,620 টাকা 84 পয়সা, এর 10% হচ্ছে 4,162 টাকা 8 পয়সা। তাহলে আমি 2,000 আর 4,000 এটা যদি মাইনাস করি এই 25,000 থেকে, থাকে 19,819 টাকা। এটা যদি 41,000 টাকা থেকে মাইনাস করি তাহলে থাকে লাইবিলিটি 21,801 টাকা 30 পয়সা। এখন বুঝে গেছে? জি স্যার, এখন মোটামুটি। আচ্ছা, এখন আসেন লাস্ট জায়গাটাতে আমি একটু বলি, এখন আর ক্যালকুলেশন করার দরকার নাই। আপনারা বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটে ক্রমহ্রাসমান জের পদ্ধতি করে আসছেন, এটাকে বলা হয় ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, তাই না? জি স্যার। আচ্ছা, এটাতে যখন করছিলেন অবচয়, দেখেন তো লাস্ট ইয়ারে এসে কি করছিলেন? সবসময় কি অবচয় এরকম ভাবে শেষে মিলে যাইতো? না স্যার, তাহলে কি করতে হইতো? লাস্ট ব্যালেন্স তো জিরো বানাইতে হবে, এটা ঠিক কি না? জি স্যার। জি স্যার। তাহলে জিরো যদি বানাইতে হয়, লাইবিলিটি আমি জিরো করে দিলাম। 25,981 টাকা দিতে হবে, এই জায়গায় দিতে হবে 2,000 টাকা। এখন আপনার এই জায়গায় আছে এই 21,801 টাকা, দ্যাট মিনস এই জায়গায় 21,801 টাকা হবে। আপনি পার্সেন্টেজ করতে পারতেন, করলে কত হইতো? 2,180 টাকা 30 পয়সা হইতো, 2 পয়সা বেশি হইতো। আমরা কি করি, এটা সবসময় এই যে 25,000 থেকে আপনি 2,000 মাইনাস করেন, তাহলে থাকে কত? 23,981 টাকা 62 পয়সা। এই দুইটার ডিফারেন্স যেটা, এই ফিগারটাই আমরা এই জায়গায় বসাবো। এটা খুব সময় পয়সা 1 টাকা 2 টাকা হইতে পারে, খুব বেশি অ্যামাউন্ট হলে বুঝবেন যে আপনার অঙ্কে ভুল আছে। এটা খুব বেশি হলে পয়সা কিংবা 1 টাকা 2 টাকার মতো এদিক সেদিক হইতে পারে। বুঝতে পারছেন কথাটা? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমার শিডিউল শেষ। যদি শিডিউল শেষ হয়, এখন 2014 সালের আপনি 1 তারিখের জার্নাল দিছিলেন, 31 তারিখের একটা জার্নাল দিতে পারেন আমাকে? 2014 সালের 31 তারিখে, 31 ডিসেম্বর। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, হ্যাঁ, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কত টাকা? এই প্রথম মাসে যেটা হবে ওই 7,601 টাকা। এটা তো 15 সালে দেখাইছেন, তাহলে এটা কেন 14 সালের 31 তারিখে বলতেছেন? আপনার অ্যান্সার ঠিক আছে। তার প্রতিবার মানে আমরা বছরের শুরুতে ইন্টারেস্ট আর লায়াবিলিটি পরিশোধ করি, এই কারণে ক্যাশ পেমেন্ট করতেছি 1 তারিখে, হ্যাঁ। বাট এটা ক্রিয়েট হইতেছে 31 তারিখে। 31 তারিখে হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিতে আমরা পড়েই আসছিলাম, এই বছরের খরচ, এই বছরের আয় যেটা আমি বকেয়া আছে অথবা অগ্রিম হয়ে গেছে সেটাই শুধু অ্যাডজাস্টিং এন্ট্রিতে যাবে। যেহেতু 31 তারিখ পর্যন্ত টাকাটা দেই নাই, এটাকে আমার বকেয়া হিসাবে দেখাইতে হচ্ছে, এই জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট করছি আমি 7,601 টাকা, যেটা পরের ডেটে গিয়ে আমি এটা পেমেন্ট করে দিব। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 2015 সালের 1 তারিখের জার্নালটা কি হবে? এই 31 তারিখের জার্নাল দিলাম, 1 তারিখের জার্নালটা কি হবে? শুধু টাকা বলতে হবে না, জার্নালটা আমাকে বলেন। একটু আগে একটা জার্নাল দেখাইছিলাম, লিজ লায়াবিলিটি ডেবিট হবে। লিজ লায়াবিলিটি ডেবিট কত টাকা? তাহলে যে আপনি আমি দেখেন শিডিউলটা দেখে দেখে বলেন। লিজ লায়াবিলিটি ডেবিট হবে 25,981 টাকা 62 পয়সা। জি স্যার। আচ্ছা, তারপরে এক্সিকিউটরি কস্ট যাবে 2,000 টাকা। না, লিজ লাইবিলিটি, সরি, এটা লিজ লাইবিলিটি, এটা ক্যাশ হবে। লিজ লাইবিলিটি হবে হচ্ছে কত? 16,379 টাকা 78 পয়সা লিজ লাইবিলিটি ডেবিট। আর কি হবে? এক্সিকিউটিভ কস্ট আর ইন্টারেস্ট যেটা দেব, ইন্টারেস্ট এক্সপেন্স, নাম কি হবে? ইন্টারেস্ট পেয়েবল, যেটা এক্স্যাক্টলি, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট। আর ক্যাশ করব কি? ক্রেডিট। ভেরি গুড। স্যার এই জায়গায় রিভার্সিং এন্ট্রি দিতে হবে না? না, এই যে আমি বলি রিভার্সিং এন্ট্রি পরে আসছে, রিভার্সিং এন্ট্রি বলা ছিল এটা অপশনাল। অপশনাল মানে হচ্ছে আপনি যদি রিভার্স করে আবার আগের মতো জার্নাল দিবেন, তাহলে কি করতে হবে? রিভার্সিং এন্ট্রি দিতে হলে প্রথমে আবার দিতে হবে
যে ইন্টারেস্ট ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট, জিরো করে ফেলেন, এরপরে আবার সেই একই জার্নাল দিবেন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। জি স্যার। ইউনিভার্সিটি এন্ট্রি অপশনাল, অপশনাল বলা ছিল না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে দেখেন এই জার্নালটা, এটা কি সবাই বুঝছেন না? 2000, 7601 টাকা, 16379 টাকা, 25981 টাকা। ক্লিয়ার? জি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বাদ দিয়ে আসছি, এটা আমি কোশ্চেনে যাই তারপরে আবার আসতেছি। সেটা হচ্ছে তার অ্যাসেটটা আমার অ্যাসেট হিসেবে রেকর্ড করতেছি। এই অ্যাসেটের আপনি কত বছরের জন্য লিজ নিয়েছেন? লিজ কত দিনের জন্য নিয়েছিলেন? 5 বছর। 5 বছর। অ্যাসেটের কত টাকায় ভ্যালুতে রেকর্ড করছেন? 1 লাখ 1 লাখ 1 লক্ষ 1 টাকা। লাখ টাকা। কোন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে এই জায়গায় বলে দিয়েছিল? স্ট্রেট স্ট্রেট লাইন। লাইন। স্টেট লাইন মেথডে। স্টেট লাইন মেথডের ফর্মুলাটা কি? কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। ইয়ার। এই জায়গায় স্ক্র্যাপ ভ্যালু দেওয়া নাই, তাহলে 1 লাখ টাকা ডিভাইডেড বাই 5 বছর কত আসে ডেপ্রিসিয়েশন? 20,000। 20,000। তাহলে জার্নালটা কি হবে? depreciation expense debit accumulated depreciation credit. Depreciation expense debit, accumulated depreciation on leased equipment credit. এই যে দেখেন পাইছেন 20,000 টাকা। জি স্যার। তাহলে কি এখন ক্লিয়ার? আপনি যদি অ্যামোর্টাইজেশন শিডিউল করতে পারেন, এই অ্যামোর্টাইজেশন শিডিউল দেখে দেখে শুধু জার্নাল দিবেন। এখন সবগুলোর ক্ষেত্রে অ্যামোর্টাইজেশন শিডিউল চায় না, আবার অনেকের ক্ষেত্রে লিজ থাকে 10 বছর, 20 বছর, 50 বছর, তখন স্যার কঠিন হয়ে যায়। তাহলে আমরা কি করি, নর্মালি আমরা ইয়ার কম দেই যদি অ্যামোর্টাইজেশন শিডিউল চাই, আর যদি এমনও হইতে পারে আপনার 50 বছরের যখন তখন অ্যামোর্টাইজেশন শিডিউল চাইবে না, তখন আপনাকে আসলে এত জার্নাল চাইবে না। জার্নাল যদি দিতে হয় আপনি নিজে ক্যালকুলেশন করে দেখাই দিবেন, ঠিক আছে? বাট শিডিউল তখন করার দরকার নাই, শিডিউলটা অপশনাল। বাট শিডিউল যদি এই 5 বছর 10 বছরের হয় তাহলে কিন্তু তখন শিডিউলটা দিতেই হবে, কারণ শিডিউল ছাড়া আপনি এই জার্নালটা দিতে পারবেন না। যদি নাও চাওয়া হয় তখন দিতে হবে। কোথায় দিবেন তখন? Footnote স্যার। ফুটনোটে। ফুটনোটে। আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি ভাবে বুঝে গেছি। এখন আসছেন অপারেটিং লিজ। অপারেটিং লিজ নিয়ে আমি আগেই বলছি যে এটা শুধু রেন্টাল বেসিসে হয়, যে আমরা ভাড়া নিছি, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এই যে দেখেন রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা আগেরটাই যদি এটা অপারেটিং লিজ হইতো তো কিছুই করার ছিল না, শুধুমাত্র প্রতি বছর আপনি এই টাকাটা, এই 25,000 টাকা দিয়ে যেতেন রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এই জন্য আমি বলেই দিছি আপনাদেরকে যে আপনাদের অপারেটিং লিজ আসার সম্ভাবনা 0% আর কি, এটা যে কোনো সময়, অর্থাৎ 0 বলি যদিও, মানে আসলে তো কিছু করার নাই, বাট না আসার সম্ভাবনাই বেশি। তাহলে আপনারা আরেকটা কোয়েশ্চেন করবেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অপারেটিং লিজ এন্ড ক্যাপিটাল লিজ? তাহলে লাস্ট ক্লাসে আমি দুইটা থিওরিটিক্যাল কোয়েশ্চেনের কথা বলেছিলাম, একটা হচ্ছে ডিফাইন লিজ, অ্যাডভান্টেজেস অফ লিজ। সেকেন্ড বলছিলাম লিজ ক্যাপিটালাইজেশন ক্রাইটেরিয়া। আর থার্ড এখন বললাম distinguish between operating lease and capital lease. ঠিক আছে? স্যার স্যার একটা question ছিল। সেকেন্ডটা আরেকটু রিপিট করবেন? একটা হচ্ছে লিজ ক্যাপিটালাইজেশন ক্রাইটেরিয়া। ওই যে আমি দেখাই আপনাদের কোনটা, এই বক্স টু যেটা দেখাইছিলাম, এইটা লিজ ক্যাপিটালাইজেশন ক্রাইটেরিয়া। এই জায়গাটাতে এটা লেখা আছে, এই জায়গাটাতে দেয়া আছে, এবং এই জায়গায় এক্সপ্লানেশন দেয়া আছে। আপনারা এই স্লাইড থেকে এক্সপ্লানেশন গুলো পড়ে নেবেন, পরীক্ষার হলে এইভাবে লিখবেন, পাশাপাশি হচ্ছে এইটা দেখাবেন। এটা দেখালে হয় কি, আমাদের কাছে আর এক্সপ্লানেশনটা খুব বেশি তখন জরুরি হয় না, এটা দেখলে বোঝা যায় যে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারছেন জিনিসটা কি হবে। স্যার প্রথমটা আরেকবার একটু বললে ভালো হতো স্যার। কোনটা? প্রথমটা জি স্যার। ডিফাইন লিজ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ
লিজ অথবা লিজ ফাইন্যান্সিং। লিজ গেল। আচ্ছা, এই জায়গায় কি বললো? Contrast the operating and capitalization method of recording leases. আমরা কি যাব এই জায়গায়, না কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার বলছে যদি ওই যে কিস্তির পরিমাণ যদি আমরা বছরের শেষে দিই, হুম, সেক্ষেত্রে কি স্যার জাবেদায় কোনো তফাৎ আসবে, মানে ইন্টারেস্টের ক্ষেত্রে? হ্যাঁ আসবে। তখন আর এইটাকে ডিউ করার দরকার নাই। লাস্ট যদি হয় তাহলে জার্নালটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। আচ্ছা, তাহলে ওই ডিউ এর ওই জাবেদাটা শুধু বাদ যাবে। হ্যাঁ, ওই যে আপনার অ্যাডজাস্টিং এর নিয়মটাই ছিল, যেটা বকেয়া থাকবে অথবা অগ্রিম হবে সেটা খরচ অথবা আয়। তো এই ক্ষেত্রে আমার খরচটা বকেয়া, এই জন্য অ্যাডজাস্টিং হয়েছে। আর যদি বছরের শেষেই পেমেন্ট করি, দুইটা জায়গায় চেঞ্জ হবে। এক হচ্ছে যখন প্রেজেন্ট ভ্যালু বের করলেন তখন হবে অর্ডিনারি এনুইটি, তখন কিন্তু এনুইটি ডিউ হবে না। আর সেকেন্ডলি হচ্ছে জার্নালটা 31 তারিখেই শেষ হয়ে যাবে, 1 তারিখে আর কোনো জার্নাল হবে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, কন্ট্রাস্ট দ্য অপারেটিং এন্ড ক্যাপিটালাইজেশন মেথড। আচ্ছা, এই জায়গায় আসেন। আমাদের এটা অপারেটিং এবং ক্যাপিটালাইজের একটা পার্থক্য দেখাইছে। যাই হোক, এটা থিওরিটিক্যাল পার্থক্য বললেই হবে, এটা ম্যাথ দেখার দরকার নেই। এক্সপ্লেইন অ্যাডভান্টেজেস এন্ড ইকোনমিক্স অফ লিজ to lessors and identify the classification of leases for the lessor. আচ্ছা, এখন আসেন লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে আসছে। লেসিটা মোটামুটি শেষ, কিন্তু আরেকটা জিনিস পরে এটা ফার্দার আলোচনা হবে। লাস্ট ক্লাসে আপনারা বলছিলেন যে স্যার যদি গ্যারান্টেড রেসিজুয়াল ভ্যালু হয়, আনগ্যারান্টেড রেসিজুয়াল ভ্যালু হয়, তাই না? রেসিজুয়াল ভ্যালুটা তো বুঝেন, মানে ওই যে স্ক্র্যাপ ভ্যালু যেটা ছিল, এটা যদি গ্যারান্টেড হয় অথবা আনগ্যারান্টেড হয় তাহলে কি হবে? এটার এটা এই লেসরের পরে আসবে। লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতেছি অ্যাকাউন্টিং বাই দ্য লেসর, বেনিফিট অফ দ্য লেসর, ইন্টারেস্ট রেভিনিউ, ট্যাক্স ইনসেনটিভস, হাই রেসিজুয়াল ভ্যালু। বলা হচ্ছে যে আপনি একটা ইন্টারেস্ট রেভিনিউ পান। এই যে আপনার লেসি যদি ইন্টারেস্ট দেয় তাহলে পাবে কে? লেসর পাবে। তার মানে সে একটা অ্যাসেট ইউজ করতে দিল, তার প্রপার্টিটাকে ইউজ করতে দিল ওভার এ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম, এবং তার জন্য সে কি পেল? ইনস্টলমেন্টও পেল, পাশাপাশি সে ইন্টারেস্ট পেল। ট্যাক্স ইনসেনটিভ, ট্যাক্স ইনসেনটিভ, ট্যাক্স ইনসেনটিভটা কিরকম? ট্যাক্স ইনসেনটিভটা স্যার লেজরের ল্যান্ডের উপরে ওর ট্যাক্স দেওয়া লাগতেছে না, যে লিজে ও ট্যাক্স দিচ্ছে। বুঝি নাই কথাটা, আবার একটু বলুন। লেজর যে ল্যান্ডটা হোল্ড করে, যে ইকুইপমেন্টটা হোল্ড করে, ওইটার উপরে ও ট্যাক্স দিচ্ছে না, যে লিজ নিচ্ছে একটু আগে এটা আমরা দেখে আসছিলাম, ওই যে প্রপার্টি ট্যাক্স, সেই ক্ষেত্রে আমরা প্রপার্টি ট্যাক্সটা কে দিয়েছিল? লেজ। ট্যাক্সই দিয়েছিল। তার মানে এটা লেসরের দিতে হবে না, এই ধরনের একটা বেনিফিট পাবে। হাই রেসিজুয়াল ভ্যালু, ওই যে আমরা একটা জিনিস পড়ে আসছিলাম, বার্গেইন পারচেজ অপশন। অনেক সময় দেখা যায় লেসর লেসির সাথে কন্ট্রাক্ট করে বলে যে ঠিক আছে, তুমি যে অ্যাসেটটা আমাকে ফেরত দিবা, এটার মার্কেট ভ্যালু অ্যাটলিস্ট 10,000 টাকা থাকতে হবে। মার্কেটে যদি 10,000 টাকায় আমি বিক্রি না করতে পারি তাহলে সেটা তোমার পকেট থেকে দিবা। মার্কেটে এটার বিক্রি মূল্য হয়ে গেল 5,000 টাকা, তাহলে 5,000 তোমার পকেট থেকে দিতে হবে। এটাকে বলা হয় গ্যারান্টেড রেসিজুয়াল ভ্যালু। এই জন্য বলা হচ্ছে সে রেসিজুয়াল ভ্যালুটা সবসময় হাই, মানে বেশি মাত্রায় চার্জ করে। কথাটা কি বুঝতে পারছেন? কেন? কারণ হচ্ছে দেখবেন আমরা যখন কারো বাড়িতে থাকি, সে বলে এটার মধ্যে কোনো ধরনের আলপিন আপনারা পিন দিতে পারবেন না, দেয়াল নষ্ট করতে পারবেন না, বাসা যেরকম ভাবে নিছেন এমন ভাবে ফেরত দিতে হবে। দ্যাট মিনস তার রেসিজুয়াল ভ্যালুটা সবসময় উপরে রাখে। তাহলে সে যখন কোনো অ্যাসেট ইউজ করতে দেয়
তখন সে বলে দেয় যে এই ক্রাইটেরিয়া গুলা থাকতে হবে, তার রেসিডুয়াল ভ্যালুটা সবসময় বেশি থাকে। সে যদি নিজে প্রোডাকশন করতো, দেখা যেত রেসিডুয়াল ভ্যালুটা হয়তো বা অনেক কমে গেছে। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। Economies of leasing. A lessor determines the amount of the rental, basing it on the rate of return, the implicit rate needed to justify leasing the asset. If the residual value is involved, whether guaranteed or not, the company would not have to recover as much from the lease payment. বলা হচ্ছে, প্রথম লাইনটা বলতেছে, a lessor determines the amount of rental based on the rate of return, the implicit rate needed to justify the leasing asset. আপনি যে অ্যাসেটটা কিনছিলেন, আপনি তো লেসর, আপনি তো কিনছেন অথবা বানাইছেন। এখন যে টাকা খরচ করছেন, এই টাকাটা যদি ব্যাংকে রেখে দিতেন, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিত আপনাকে? তাহলে আপনি কি চাইবেন? আপনি তার কাছে যে বেনিফিটটা চাইবেন, অ্যাটলিস্ট ওই টাকা থেকে যাতে বেশি হয় সেটা চাইবেন না? তো ব্যাংকে টাকা রেখে দিলেই তো ভালো ছিল। আপনি, আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি একটা ফুড কোর্ট দিলেন, যে আপনি দেখা গেল যে এটা বিক্রি করবেন। হ্যাঁ, কে কি বলছিলেন বলেন? সায়েম 17। হ্যাঁ বলেন সায়েম, কি বলছিলেন? কথা কি শুনতে পাচ্ছেন? তাহলে আমাদের এই বিষয়টা হচ্ছে যে আমি এই টাকাটা যদি এই অ্যাসেটটা না কিনে ব্যাংকে রাখতাম, কত টাকা রিটার্ন পেতাম? আমি অ্যাটলিস্ট যে রেন্টালটা সেটা আমি ওইটার সমান চার্জ করব। সেকেন্ডলি বলা হচ্ছে যে যদি রেসিডুয়াল ভ্যালু থাকে, এটা গ্যারান্টেড হোক আনগ্যারান্টেড হোক, তখন লিজ পেমেন্ট যেটা সে রিসিভ করবে, সে চেষ্টা করে রেসিডুয়াল ভ্যালুটা ইনট্যাক্ট রাখতে, অর্থাৎ রেসিডুয়াল ভ্যালুটা বাদ দিয়েই সে তার অ্যানুয়াল রেন্টালটা নিয়ে আসার জন্য। এখন আসেন, এই জায়গায় আসছে অ্যাকাউন্টিং বাই লেসর, একটা এক্সাম্পল দিয়ে আছে। এটার আগে আমাদের আরেকটা জিনিস একটু দেখে যাওয়া দরকার। এইটা হচ্ছে টাইপস, কারণ টাইপসটা না জেনে আপনি হঠাৎ করে একটা কাজ করতে পারবেন না। লেসের পয়েন্ট অফ ভিউ থেকে লিজটা কত ধরনের ছিল? 2 ধরনের। আচ্ছা, একটা হচ্ছে অপারেটিং লিজ আর একটা হচ্ছে ক্যাপিটাল লিজ। ক্যাপিটাল লিজ। ভেরি গুড। এখন আইসা কত ধরনের হইছে লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে? 3 ধরনের। 3 ধরনের। তাহলে আপনার আমি সহজ বুদ্ধিতে বুঝাই। অপারেটিং লিজ যেটা লেসের পয়েন্ট অফ ভিউ থেকে অপারেটিং লিজ, সেটা লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে অপারেটিং লিজ। তাহলে এটা কাটা চলে গেল। তাহলে লেসের পয়েন্ট অফ ভিউ থেকে যখন ক্যাপিটাল লিজ, এটাই লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে হবে আইদার ডিরেক্ট ফাইন্যান্স লিজ অথবা সেলস টাইপ লিজ। কথাটা কি বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু বললে ভালো। হোয়াইট বোর্ডটা আগে এত সহজেই চলে আসতো। প্রেস কন্ট্রোল ডি। আচ্ছা, আমরা বলছিলাম যে দুইটা পার্টি, লেসি এবং লেসর। প্রথমটা ছিল হচ্ছে অপারেটিং লিজ, তাই না? আরেকটা ছিল হচ্ছে ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ, ক্যাপিটাল লিজ, এটা কার পয়েন্ট অফ ভিউ থেকে? অপারেটিং লিজ আর ক্যাপিটাল লিজ এটা কার পয়েন্ট অফ ভিউ থেকে ছিল? লেজি। আচ্ছা, আপনারা কলম চালাবেন না, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরটা কাটতে গিয়ে পুরোটাই কেটে গেছে। হোয়াইট বোর্ডটা আচ্ছা, যাচ্ছিলাম হচ্ছে অপারেটিং লিজ, অপারেটিং লিজ, ক্যাপিটাল লিজ, এটা হচ্ছে লেসের পয়েন্ট অফ ভিউ থেকে। আমি বললাম যে লেসের পয়েন্ট অফ ভিউ থেকে আমার হচ্ছে অপারেটিং লিজ,
এরপরে হচ্ছে ডিরেক্ট ফাইন্যান্স লিজ, ডিরেক্ট ফাইন্যান্স লিজ, আরেকটা হচ্ছে সেলস টাইপ লিজ, তাই না? 3 ধরনের বললাম না? সেলস টাইপ লিজ, এই 3 ধরনের বললাম তো। জি স্যার। আচ্ছা, তাহলে এইটা ধরেন, এইটা লেসির কাছে যখন অপারেটিং লিজ, সেটা লেসরের কাছে অপারেটিং লিজ। তাহলে আমি পার্থক্যটা এই জায়গায় দেখতেছি, যেটা লেসির কাছে ক্যাপিটাল লিজ, এইটা আইদার হবে ডিরেক্ট ফাইন্যান্স লিজ অথবা হবে সেলস টাইপ লিজ। তখন আমি সহজে বোঝার জন্য বলতেছি, লেসির পয়েন্ট অফ ভিউ থেকে কখন বুঝবেন এটা ডিরেক্ট ফাইন্যান্স লিজ অথবা সেলস টাইপ লিজ? খুব সহজ, সেটা হচ্ছে যদি দেখেন কস্ট প্রাইস থেকে ফেয়ার ভ্যালুর একটা পার্থক্য চলে আসবে, তখন একটা প্রফিট গেইন হয় না। এই যে আপনারা একটু আগে বলছিলেন স্যার এটা তো একটা রেভিনিউ হবে, তখন আমি বলছিলাম এটা তো লেসির পয়েন্ট অফ ভিউ থেকে আমার চিন্তা করার দরকার নেই, তো লেসর চিন্তা করবে। তাহলে যখন ওই ধরনের একটা রেভিনিউ ক্রিয়েট হবে, তখন এটাকে বলা হয় সেলস টাইপ লিজ। আর যদি দেখেন যে যে টাকা ফেয়ার ভ্যালু ওই টাকাই প্রেজেন্ট ভ্যালু, তখন এটা হবে ডিরেক্ট ফাইন্যান্স লিজ। দ্যাট মিনস কোনো প্রফিট যখন হবে না তখন ডিরেক্ট ফাইন্যান্স লিজ, যখন এটা প্রফিট ক্রিয়েট হবে তখন এটাকে বলা হয় সেলস টাইপ লিজ। এখন কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। ভেরি গুড। যদিও এই জায়গায় আরো কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা এটা দেখব। আচ্ছা, এটা বলে গেছি, এখন আসেন আমরা মেটটাতে যাই। Computation of rental. Morgan Leasing Company signs an agreement on January 1, 2014 to lease equipment to coal company. তাহলে দুইটা পার্টি এখন পেয়ে গেলাম। মর্গান লিজিং কোম্পানি, এ কি লেসি না লেসর? লেসার। লেজর স্যার। লেসর। আর কোল কোম্পানিটা কি? লেজি। আচ্ছা, আর কি নিবে সে? সে হচ্ছে লিজ ইকুইপমেন্ট নিচ্ছে। ভেরি গুড। অন্যান্য ডাটাগুলা কি কি? দ্য টার্ম অফ নন ক্যান্সেলেবল লিজ ইজ 6 years উইথ নো রিনিউয়াল অপশন। তাহলে লিজ টার্ম হচ্ছে 6 বছরের জন্য। দ্য ইকুইপমেন্ট হ্যাজ এন এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ 6 years। এখন তাহলে স্যার এটা তো ওই কন্ডিশনে ছিল। কোন কন্ডিশন? ওই যে লেসির আমি তখন ভাগ করে বলে দিতাম এটা ক্যাপিটাল লিজ নাকি অপারেটিং লিজ। এখন তো আমার আসলে এই ক্যাপিটাল লিজ আর অপারেটিং লিজ নাই, এখন তো এটা হচ্ছে 3 টাইপস। তাহলে দেখতে হবে তার কন্ডিশন গুলা কি। থার্ড বলা হচ্ছে দ্য কস্ট এন্ড ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাসেট ইজ 2,45,000। কস্ট এবং ফেয়ার ভ্যালু কত টাকা? 2,45,000 টাকা। আচ্ছা, দ্য অ্যাসেট will revert to the lessor at the end of the lease term, at which the time the asset is expected to have residual value of 43,622, none of which is guaranteed. বলা হচ্ছে 6 বছর পরে লেসরকে সে অ্যাসেটটা ফেরত দিবে এবং ওই সময় এটার অ্যাসেটের ভ্যালু থাকতে হবে 43,622 টাকা। বা 43,622 টাকাই যে থাকবে, ভ্যালু কমেও যেতে পারে বেড়েও যেতে পারে, এটা গ্যারান্টি দেওয়া নাই। ক্লিয়ার? আচ্ছা, 4 নাম্বার, কোল কোম্পানি অ্যাজিউমস ডিরেক্ট রেসপন্সিবিলিটি ফর অল এক্সিকিউটিভ কস্ট। যদি কোনো এক্সিকিউটিভ কস্ট থাকে তাহলে সরাসরি কোল কোম্পানি এটা পে করবে। The agreement requires equal annual rental payments beginning on January 1, 2014. যে এগ্রিমেন্টটা করা হয়েছে সেই জায়গায় বলা হয়েছে 2014 সালের জানুয়ারির 1 তারিখে পেমেন্ট দেওয়া হবে। তাহলে এটা কি অ্যানুইটি ডিউ বেসিস নাকি অর্ডিনারি অ্যানুইটি? ডিউ। অ্যানুইটি ডিউ। Number 6, collectibility of lease payment is reasonably predictable. There are no important uncertainties surrounding the amount of cost yet to be incurred by the lessor. Okay. এখন আসেন তারা এই জায়গায় ক্যালকুলেশন করছে। কি ক্যালকুলেশন করেছে? প্রথমে হচ্ছে ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট কত ছিল? 2,45,000 টাকা। প্রেজেন্ট ভ্যালু অফ রেসিজুয়াল কত ছিল?
43,000 টাকা ছিল না? জি স্যার। আচ্ছা, দেখেন আপনি কত বছর পরে অ্যাসেটটা ফেরত পাবেন? 6 বছর পর স্যার। 6 বছর পরে। এটি কি প্রতি বছরেই পাবেন নাকি একবারেই পাবেন? একবারে স্যার। তার মানে এটাকে আমার করতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ সিঙ্গেল সাম। ক্লিয়ার? প্রেজেন্ট ভ্যালু অফ সিঙ্গেল সাম, এটা আরেকটা টেবিল আসবে। এনুইটির জন্য একটা টেবিল, সিঙ্গেল সামের জন্য আরেকটা টেবিল। এইটা আমরা যদি কনভার্ট করি এই 43,622 টাকারে, সেটা কনভার্ট করলে আসে 24,623 টাকা। এটা কিভাবে করছে এই জায়গায় তারা ভাগ করে দেখাইছে। আপনাদের বলছিলাম যে যখন আমরা কম্পাউন্ডিং করি তখন আমরা গুণ করে যাই, যখন ডিসকাউন্টিং করি তখন আমরা ভাগ করে যাই। তাহলে আমরা ফ্যাক্টর দ্বারা ভাগ করে ফেলেছি, 24,000 আসছে, 24,000 টাকা বাদ দিলাম। তাহলে অ্যামাউন্ট টু বি রিকভার্ড থ্রু লিজ পেমেন্ট 2,20,377 টাকা। তারিখটা আরেকবার বলুন। ফেয়ার ভ্যালু কত ছিল অ্যাসেটের? 2,45,000। 2,45,000 টাকা। এটা থেকে আমি রেসিডিউয়াল ভ্যালুটা বাদ দিলাম। এখন আচ্ছা, এর আগে একটু বলে নেই আপনাদের যে কারণে প্রশ্ন যে স্যার আমি কি ক্যালকুলেশন করতেছি। দেখেন তো এই প্রশ্নের মধ্যে কোথাও কি বলা আছে যে প্রতি বছর সে কত টাকা করে পাবে? স্যার annual স্যার। rent। দেয়া নাই তো। তাহলে আমার বের করতে না হবে না? এটা বের করতে হবে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে অ্যানুয়াল রেন্টাল আমি যদি বের করতে চাই তাহলে আমি তখন এই প্রসেসে গেছি কি, ফেয়ার ভ্যালু থেকে আমি প্রেজেন্ট ভ্যালু অফ রেসিডিউয়াল বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পরে আমি ফ্যাক্টর দ্বারা ভাগ করব। ফ্যাক্টরটা কি? প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি ডিউ 10% 6 ইয়ার্স। এই ফ্যাক্টর দ্বারা আমি যদি এটাকে ভাগ করে দেই তাহলে আমার এই জায়গায় চলে আসে কি, অ্যানুয়াল রেন্টাল, অ্যানুয়াল পেমেন্ট রিকোয়ার্ড, অর্থাৎ প্রতি মাসে প্রতি বছর কত টাকা করে তার দিতে হবে, 46,000 টাকা করে দিতে হবে। এটা কি বুঝছেন না বুঝেন নাই? জি। বলেন। স্যার রেসিডুয়াল ভ্যালু যদি আনগ্যারান্টেড থাকে তখন স্যার এটা কি হিসাব করা লাগে? ইফ রেসিডুয়াল ভ্যালু ইজ ইনভলভড, যদি রেসিডুয়াল ভ্যালু এটার সাথে সংযুক্ত থাকে, ওয়েদার গ্যারান্টেড অর নট, গ্যারান্টেড থাকুক অথবা না থাকুক, দ্য কোম্পানি উড নট হ্যাভ টু রিকভার অ্যাজ মাচ অ্যাজ দ্য লিজ পেমেন্ট। তা লিজ পেমেন্ট থেকে এটা পাবে না। এ কারণে আমরা কি করি, যদি রেসিডুয়াল ভ্যালু থাকে তাহলে আমরা যখন অ্যানুয়াল রেন্টালটা বের করব তখন এটা গ্যারান্টেড থাকুক না থাকুক এটা থেকে আমরা বাদ দিয়ে দিব। এখন কি বুঝছেন? গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালুটা গ্যারান্টেড হোক আনগ্যারান্টেড হোক, যদি রেসিডুয়াল ভ্যালু থাকে তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু করে আমার ফেয়ার ভ্যালু থেকে বাদ দেওয়ার পরের অ্যামাউন্টটুকু থেকে আমি বের করবো অ্যানুয়াল রেন্টাল কত হবে। কারণ তার অ্যানুয়াল রেন্টালে নিশ্চয়ই রেসিডুয়াল ভ্যালুটা ইনক্লুডেড থাকবে না, থাকবে কি? না স্যার। স্যার। আপনি যখন অ্যামোর্টাইজেশন শিডিউল করবেন লাস্ট ভ্যালুটা কত থাকবে অ্যামোর্টাইজেশন শিডিউলে? 0 থাকবে স্যার, 0। না, 0 থাকবে না। এই যে এই টাকাটা থাকবে 43,622 টাকা থাকবে। রেসিডুয়াল ভ্যালুটা তো থাকবে 43,622 টাকা থাকবে না? হ্যাঁ স্যার, ওইটা দিয়ে যোগ বিয়োগ করেই তো লাস্টে 0 এক্স্যাক্টলি, বের এটা করে কিন্তু দেয়। থাকবে। এই কারণে অ্যানুয়াল রেন্টালটা আমি এটা বাদ দিয়ে বের করব। কারণ এটা আপনি যদি 2,45,000 টাকার উপরে অ্যানুয়াল রেন্টাল বের করতেন তার মানে আপনি ধরতেন এটার কোনো স্ক্র্যাপ ভ্যালু নাই। কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি। যদি না বুঝেন এখনো বলেন, কোনো সমস্যা নাই, না বুঝে থাকলে বলেন। স্যার যদি কারো- আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে আপনি একটা অ্যাসেট একজনকে দিচ্ছেন ইউজ করতে। আচ্ছা বলতেছেন যে অ্যাসেটের এখন ফেয়ার ভ্যালু মানে কি, মার্কেট ভ্যালু, তো মার্কেটে এটার ভ্যালু আছে 2 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে 2 লাখ টাকা মানলাম। আচ্ছা এখন এই অ্যাসেটটা তুমি যখন আমার ফেরত দিবা এটার রেসিডুয়াল ভ্যালু 10,000 টাকা হইতে হবে।
আইদার এটা গ্যারান্টিড হোক আনগ্যারান্টিড হোক, ভ্যালুটা দিতে হবে, অর্থাৎ এটার ভ্যালু থাকতে হবে 10,000। তাহলে সে বলবে যে ঠিক আছে ভাই, তাহলে তোমার প্রতি মাসে কত করে দিতে হবে। তখন আপনি কি এটা এই 2 লাখ টাকার উপরে কি ভাগ করে দেখাবেন, নাকি 2 লাখ টাকা থেকে আগে এই রেসিডুয়াল ভ্যালুটা বাদ দিয়ে পরে এটার উপরে আপনি ভাগ করে বলবেন যে অ্যানুয়াল ইন্টারেস্ট কত, অ্যানুয়াল পেমেন্ট কত দিতে হবে। স্যার ওইটা বাদ দিয়ে দিব, কারণ ওইটা ফিক্সড স্যার। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতেছি। এই জন্য কিন্তু টাকাটা যে দিচ্ছে কত বছর পরে দিবে, 6 বছর পরে দিবে। যেহেতু 43,000 টাকা ছিল, 6 বছর পরে দিচ্ছে, এই জন্য এটাকে কি করলাম, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিছি। প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে এটা বাদ দিয়ে বাকি অ্যামাউন্টটুকু থেকে আমি বের করলাম অ্যানুয়াল রেন্টালটা কত। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটাতে সমস্যা হচ্ছে লিখা যায় না, দাঁড়ান একটা মিনিট, লিখতে পারলে একটু সুবিধা হতো, এই জন্য ব্ল্যাকবোর্ড থাকলে সুবিধা। একটা মিনিট, আমি একটা ওয়ার্ড ফাইল খুলে নিই। ফর্মুলাটা দেখাইলে আপনাদের জন্য একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, ওয়ার্ড ফাইলটা কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখেন, আমরা একটু আগে লেসির পয়েন্ট অফ ভিউ থেকে কি করছিলাম, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুয়াল লিজ পেমেন্ট ইকুয়াল টু কি ছিল, প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে বের করছিলেন, স্যার অ্যানুয়াল রেন্টাল ইনটু কি ছিল, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি ডিউ, তাই ছিল না? ছিল না, ছিল না? জি স্যার ছিল। আচ্ছা, তাহলে জাস্ট আমি এখন উল্টাই দিই, এরপরের লাইন এখন দেখেন, আমার বের করতে হবে এই জিনিসটা, কন্ট্রোল সি। এই জিনিসটা যদি আমি বের করতে চাই, কন্ট্রোল ভি, তাহলে আমার কি করতে হবে, এইটা চলে যাবে ইকুয়াল টু, দেখেন আমি জাস্ট উল্টায় লিখলাম, এটা কি ডিভাইডেড বাই হয়ে যাবে না, ডিভাইডেড বাই, এখন দেখেন বুঝছেন কিনা। এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু, এই প্রেজেন্ট ভ্যালুটাকে আমি বলতেছি ফেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালু। দেখেন তাহলে এখন অ্যানুয়াল রেন্টাল বের করতে যাচ্ছি, এই আসেন এখন, এই অ্যানুয়াল রেন্টাল কিভাবে বের করলাম, এই যে ফেয়ার ভ্যালুটা যেটা থেকে আমি রেসিডুয়াল ভ্যালুটা বাদ দিলাম, এটাকে জাস্ট আমি এইটা দ্বারা ভাগ করে দিয়েছি। বুঝতে পারছেন? গুণ চিহ্ন দিয়ে আছে, এটা আপনারা একটু ইয়ে করে নেবেন, এটা ভাগ চিহ্ন হবে। এটা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি। Good. তাহলে এটা যদি বুঝতে পারেন, তাহলে আমরা বুঝতে পারছি অ্যানুয়াল রেন্টালটা কিভাবে বের করতে হয়। যদি লেসির পয়েন্ট অফ ভিউ থেকে করেন, সবসময় দেখবেন আপনার অ্যানুয়াল রেন্টালটা দেওয়া থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ক্যালকুলেশন করতে হয়। এটা যদি না বুঝেন আবার কোয়েশ্চেন করবেন। আজকে আমি এতটুকু পর্যন্ত রাখবো, কেন? কারণ হচ্ছে দুইটা জিনিস, এক, আপনি এখন লেসির পয়েন্ট অফ ভিউ থেকে ক্যাপিটাল লিজ করতে পারেন কিনা, সেকেন্ডলি আপনি এই অ্যানুয়াল রেন্টাল লেসরের পয়েন্ট অফ ভিউ থেকে বের করতে পারেন কিনা। যদি পারেন তাহলে আপনাদের 70% ক্লিয়ার, আর 30% এদের দুইটা মেথড আমি দেখাবো, দেখানোর পরে আমি গ্যারান্টেড আনগ্যারান্টেডে চলে যাব। ঠিক আছে? আপনাদের বইতে চলে যান, বইতে ব্রিফ এক্সারসাইজ দিয়ে আছে না, ওর এক্সারসাইজ দেখেন 1 2 3, 1 2 3, এটা একটু পড়ে আসবেন, 1 2 3, ঠিক আছে? কোয়েশ্চেন গুলা যে এটা আসলে কি দিয়ে আছে,
যদি এই তিনটা বুঝেন, আমি এই জায়গা থেকে কোশ্চেন গুলো দিয়ে দিব যে কি কি জিনিস আপনারা পড়তে হবে। এটা কি স্যার এক্সারসাইজ 1 2 3? এক্সারসাইজ 1 2 3, আচ্ছা স্যার। 1 2 3 পড়েন। পড়ার পরে আমি বলি নাই যে এটা করে ফেলতে হবে, আপনি চেষ্টা করেন। যদি না পারেন তাহলে নেক্সট ক্লাসে আমাদের দেখাবেন, ঠিক আছে? সিআর কি আছেন আপনি? সিআর নাই আপনাদের ক্লাসে? জি স্যার, আছি স্যার। আচ্ছা, বৃহস্পতিবারে কি আপনাদের ক্লাস আছে? জি স্যার। বৃহস্পতিবার আমি থাকবো, যদি আপনারা মনে করেন যে কোনো শিডিউল ফাঁকা আছে সেই ক্ষেত্রে আমি একটা ক্লাস নিতে পারি, ঠিক আছে? আচ্ছা স্যার, তাইলে সকালবেলা কোনো রুম হ্যাঁ। যদি 10টার দিকে কোনো রুম যদি ফাঁকা থাকে তাহলে স্যার আপনাদের আমি শিডিউল ক্লাসের সময়ই আসবেন, আগে আসার দরকার নাই। শিডিউল ক্লাসেই যদি আপনার কোনো স্লট এরকম হয় যে গত ক্লাসের মতো হয় নাই, কিংবা কোনো কারণে একটু ব্রেক আছে, 20 তাহলে মিনিট স্যার ওই যে যেটা আমি করা যেতে পারে যে আপনার 1টা থেকে 1টা 40 পর্যন্ত যে একটা ব্রেক আছে, না, ওই দুইটা ব্রেকটা ক্লাস করলে আপনারা আর ক্লাস করতে পারবেন না। যদি দুইটা ক্লাসে কোনোটা না হয় তাহলে আমার ক্লাসটা করেন, ঠিক আছে? আমি তো ওকে শিডিউল স্যার। ক্লাস নিচ্ছি, দুইটা ক্লাসে কোনোটা যদি না হয় তাহলে আমার ক্লাসটা করেন। ওকে ওকে স্যার। ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে আজকে এতটুকু পর্যন্তই রাখি, হ্যাঁ? থাকবে এতটুকু পর্যন্ত? আপনার সবাই ওকে স্যার। ঠিক আছে।